সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থী বাছাইয়ে মনোযোগ কংগ্রেসের। স্থানীয় নেতৃত্বের সঙ্গে বৈঠকে কংগ্রেস নেতা নির্মল ঘোষ দস্তিদার। জমি নেই, তবু উৎসাহ থেমে থাকেনি। বাড়ির ছাদে স্ট্রবেরি চাষ করে সকলকে তাক লাগালেন স্কুল শিক্ষক। এবার আসছে বিস্তারিত সংবাদে। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে চলছে একাধিক কর্মসূচি। জমি দখলের লড়াইয়ে চলছে একে অপরকে টেক্কা দেওয়ার পালা। ভোটের দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি, তবুও কোন বিধানসভায় কাকে প্রার্থী করা হবে এই নিয়ে কোমর বেঁধে নেমে পড়েছে কংগ্রেস। জলপাইগুড়ি জেলার 7টি বিধানসভা আসনে এবার প্রার্থী দেবে কংগ্রেস। শনিবার রাজগঞ্জ বিধানসভা এলাকার প্রার্থী বাছাই নিয়ে স্থানীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন প্রদেশ কংগ্রেসের সহসভাপতি নির্মল ঘোষ দস্তিদার। তিনি জানান, দীর্ঘ প্রায় 20 বছর পর রাজগঞ্জ বিধানসভায় প্রার্থী দিচ্ছে কংগ্রেস। 3টি নাম পাঠানো হয়েছে, তার মধ্যে তুষারকান্তি রায়কে প্রার্থী করা হতে পারে বলে ইঙ্গিত দেন তিনি। গুরুত্বপূর্ণ সভা। এই সভায় আমাদের জলপাইগুড়ি জেলায় যে সাংগঠনিক ব্লক আছে সদর 2, মানে পাহাড়পুর, বাতকাটা, বারোপটিয়া, বেলকোবা নিয়েও যেটা আছে, তারও সভাপতি রোহিত তির্কি এখানে উপস্থিত আছেন। অর্থাৎ রাজগঞ্জ ব্লক এবং সদর 2 ব্লক বিধানসভা কেন্দ্রে যারা আছে সকলেই এখানে আছে 12টা অঞ্চলে। তো প্রার্থী 3টা নাম রাজগঞ্জ ব্লক থেকে পাঠানো হয়ে গেছে, তুষার রায়, জিতেশ রায়, জিতেন রায়। তো আজকে আমরা ফাইনালি করে ফেলবো যে কে প্রার্থী হচ্ছেন। অনেকদিন পর, প্রায় 20 বছর পর আমরা এককভাবে প্রার্থী দিচ্ছি। 294টি আসনে প্রার্থী দিচ্ছি এবং এতে আমাদের কর্মীরা ভীষণভাবে উজ্জীবিত, চা বাগানের শ্রমিকরা উজ্জীবিত এবং কংগ্রেসের কর্মী যারা বসে গেছিলেন তারাও এগিয়ে এসছেন। হাত চিহ্নের পতাকাটা দেখার জন্য তারা উদ্গ্রীব হয়ে আছেন। আমরা মনে করি আমাদের রেজাল্ট খুব ভালো হবে, বিরোধী পক্ষে যেই থাকুক না কেন। তৃণমূলের সন্ত্রাস, তৃণমূলের অরাজকতা, বাংলাকে ধ্বংস করার যে অভ্যাসটা তৃণমূলের হয়ে গেছে, মানুষ তার থেকে মুক্তি চাইছে। বিজেপির ধর্মীয় মনোকরণ এবং বিজেপির দেশ বিক্রি, সেটাও মুছে ফেলতে চাইছে সকলে। যেহেতু বিধানসভা নির্বাচন, তাই তৃণমূলের অরাজকতা, দুর্নীতি এবং অসভ্যতামি, বর্বরতা, এগুলোই আমরা তুলে ধরব। আমরা মনে করি কংগ্রেস প্রার্থী খুব গ্রহণযোগ্য প্রার্থী হবে এবং তিনি দারুণভাবে সাড়া পাবেন। কাকে চয়ন করা হলো আপনাদের আসলে বিধানসভা? না, 3 জনের নাম পাঠানো হয়েছে, তবে বেশিরভাগ কর্মীরাই তুষারের কথা বলছে। দৌড়ে হয়তো তুষারই এগিয়ে আসে। সভাপতিও বলছেন যে তুষারের একটা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আছে, হি ক্যারিজ দ্য লিগাসি অফ কংগ্রেস, কারণ তার বাবা আমাদের এখানকার বিধায়ক ছিলেন। দেখা যাক, এখনো ফাইনাল হয়নি, ফাইনালটা তো করবে এআইসিসি। 3টা নামে পাঠানো হয়েছে, এরা বেশিরভাগই চাচ্ছে তুষারকে, দেখা যাক কি হয়। পিনাকি শিলের রিপোর্ট, এভি নিউজ। বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে, ততই রাজনৈতিক মহলে বাড়ছে দলবদলের প্রবণতা। এবার ফালাকাটায় বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার ঘটনা ঘিরে জোরদার চর্চা শুরু হলো। তৃণমূল সূত্রে দাবি, 1 নম্বর ওয়ার্ডের 222 নম্বর বুথ এলাকায় মোট 51টি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূলে সামিল হয়েছে। এদিন সন্ধ্যায় আয়োজিত এক যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক সুভাষচন্দ্র রায়, ফালাকাটা টাউন ব্লক সভাপতি রাজু মিশ্র। তাদের হাত থেকেই নতুন সদস্যদের হাতে দলীয় পতাকা তুলে দেওয়া হয়। তৃণমূল নেতৃত্বের দাবি, রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্প এবং স্থানীয় উন্নয়নমূলক কর্মকাণ্ডে আস্থা রেখেই এই পরিবারগুলি দলে যোগ দিয়েছেন। আজকে আমাদের 1 নম্বর ওয়ার্ডে 222 বুথে এর আগে আমাদের ফালাকাটার বিধায়ক এবং বিজেপির নেতৃত্বরা একটা বিভ্রান্তিকর একটা জয়েনিং করেছিলেন যে তৃণমূলের নাকি 45টা পরিবার তারা নাকি তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করছেন। সবটাই ভুয়ো এবং 5টা পরিবার সেদিন জয়েনিং হয়েছিলেন, তার মধ্যে একটাও আমাদের তৃণমূল কংগ্রেসের নয়।
এবং আজকে এখানে আমরা এসে দেখলাম যে আজকে 222 নম্বর বুথে আজকে 51টা পরিবার যারা সেদিন জয়েনিং হয়েছিলেন তারা সহকারে আজকে আন্তরিকভাবে আমাদের তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। তাদেরকে স্বাগত জানাই এবং তাদেরকে ধন্যবাদ জানাই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। কিন্তু ফালাকাটার বিধায়ক 5 বছরে কোনো উন্নয়ন করতে পারেনি, আজকে এই 1 নম্বর ওয়ার্ডে একটা কাজ করতে পারেনি, আজকে মিথ্যা কথা বলে আজকে মানুষকে বিভ্রান্তি করার চেষ্টা করছে। আমরা তাদেরকে ধিক্কার জানাই। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। এসআইআর এবং কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির অভিযোগ তুলে প্রতিবাদ সভা করল জয় হিন্দ বাহিনী। রবিবার জলপাইগুড়ি জেলা পরিষদের অডিটোরিয়ামে জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের জয় হিন্দ বাহিনীর উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন জয় হিন্দ বাহিনীর রাজ্য সভাপতি কার্তিক বন্দ্যোপাধ্যায়, এছাড়াও মন্ত্রী বুলুচিক বড়াই, জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন, জেলা তৃণমূল সভানেত্রী মহুয়া গোপ, রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, ধূপগুড়ির বিধায়ক নির্মল চন্দ্র রায়, জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় সহ দলীয় নেতৃত্ব ও কর্মীরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতির সমালোচনা করেন এবং আসন্ন বিধানসভা নির্বাচনের আগে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান। সভা শেষে কর্মীদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যায়। দলীয় নেতৃত্বের দাবি, এই প্রতিবাদ কর্মসূচি আগামী নির্বাচনের আগে সংগঠনকে আরও চাঙ্গা করবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি আর এসআইআরটা তো মানুষ বিরোধী, গণতান্ত্রিক প্রক্রিয়াকে ধ্বংস করা একটা চক্রান্ত। এটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ওরা অনেক চেষ্টা করেছে, কিন্তু আলটিমেটলি মমতা ব্যানার্জির দৃঢ় লড়াইয়ে সেটা খুব একটা সফল হয়েছে বলে আমাদের মনে হয় না। তা আবার মনে হয় পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসই থাকবে, শুধু না মানে যতটা বেশি পাওয়া যায় রেকর্ড মার্জিনে সব কিছুতেই জিতবে। এবং আমার মনে হয় পশ্চিমবঙ্গে বিজেপি সিট যত তলায় চলে যাওয়া উচিত, যদি বেশি পায় আমরা খুব অবাক হব। যেটা ভাবছি হচ্ছে সেটা ভুল হচ্ছে আমাদের। কিন্তু আমি এটা বলতে পারি ওদের পুরো সিট কনফার্মেশন একটা সিটও বলতে পারে না এই সিটে আমরা জিতবো, কেন ওরা মানুষ থেকে পুরো বিচ্ছিন্ন। খালি ওই গভর্নমেন্টের বিভিন্ন স্কিমগুলো চালিয়ে গণতন্ত্রকে ধ্বংস করা যায়, কিন্তু মানুষের ভালোবাসা পাওয়া যায়। তো ওরা এটা বললো মমতা ব্যানার্জি একদিকে মানুষকে রক্ষা করছে, গণতান্ত্রিক ব্যবস্থাটাকে বাঁচাবার চেষ্টা করছে, মানুষকে মুক্তি দেওয়ার চেষ্টা করছে, আর ওরা উল্টো দিকে ধ্বংস করছে, লুকিয়ে বেড়াচ্ছে। আমি তো কোনো বিজেপি কর্মী দেখছি না কোথাও আছে বলে। বিভিন্ন দল থেকে তাবড় তাবড় নেতা এবং বিধায়করা যোগদান করছে। আগে যোগদান না করার আগ পর্যন্ত কি আপনারা আরো শক্তিশালী, বেশি শক্তিশালী হচ্ছেন নাকি আগে? দেখুন, প্রত্যেকটা মানুষকে আমরা যে কর্মসূচি আমাদের দিদিদের আছে সেটা ওরা অনেকে বুঝতে পারেনি প্রথম দিকে, ভেবেছিল যে এটা ভোটে গিয়ে, কিন্তু এখন বুঝতে হবে যে এটা সত্যি মানুষের জন্য কাজে লাগবে। ভোট তো আসবে যাবে, কিন্তু মানুষ, গরিব মানুষ, সাধারণ মানুষের জন্য আজ পর্যন্ত ভারতবর্ষে কেউ এরকম প্রকল্পগুলো নেয়নি যেটা সাধারণ মানুষের কাজে লাগবে। দেখুন, অনেকে আমাদের থেকে নকল করছে, প্রথমে বিরোধিতা করছে, বিজেপিও কোথাও কোথাও করছে, কিন্তু যে আবিষ্কার করে, ধরুন আপনি যেটা আবিষ্কার করে সেটাই তার নামই থাকবে, তার বাইরে কেউ থাকবে। বলছি যে উত্তরবঙ্গে বিজেপির একটা মোটামুটি শক্ত ঘাঁটি হিসাবে বলা হয়, তো এখন সেই জায়গাটায় দেখুন, শক্ত ঘাঁটি বিজেপির কখনো ছিল না, একটা ফানুস ছিল। ওরা মানুষকে ভুল বুঝিয়েছিল ধর্মের সুরসুরি দিয়ে। মানুষ যত দিন যাবে বুঝতে পারবে সত্য কি আর মিথ্যা কি। আমার মনে হয় বিজেপির শক্ত ঘাঁটি কোনোদিনও উত্তরবঙ্গে ছিল না, খালি সুরসুরি ছিল। জয় হিন্দ বাহিনীর মূল কথাটা কি, মূল সুরটা কি জয় হিন্দ বাহিনী? জয় হিন্দ বাহিনী এটা হচ্ছে যে সুভাষচন্দ্র বোসের যে আদর্শ ছিল, ভারত এবং ভারতীয় সংগ্রাম, ভারতীয় আদর্শকে বাঁচিয়ে রাখা, তৃণমূল কংগ্রেসের সমস্ত কাজকে যাতে সঠিকভাবে হয় এবং নিজেরা কাজকর্ম করবে, তৃণমূল কংগ্রেসকে সাপোর্ট করবে এবং সেবা দল যেটা ছিল কংগ্রেসে তার অনুরূপ কাজকর্ম করবে এবং মানুষের জন্য সব বিভিন্ন সামাজিক যে অনুষ্ঠানগুলো, তারপরে মানুষকে সচেতন করা। ধরুন সবুজ বাঁচাও, আমরা তো সবুজ বাঁচাই না, আমরা সবুজ ধ্বংস করছি। যখন অক্সিজেন দরকার পড়ছে সিলিন্ডার পয়সা দিয়ে কিনছি। আমরা সূর্যের রশ্মিকে কখনো ভাবছি না যে ওটাকে প্রোটেক্ট করব, কারণ যখনই পয়সা দিয়ে আপনি কিনতে যাচ্ছেন যখন ইলেকট্রিক নিচ্ছেন তখন পয়সা দিয়ে তার সম্মান আছে, যেটা নেচার থেকে পাই সেটা আমরা কোনো সম্মান দিই না। আমি অনেক সময় বলি এই যে ফুল দিচ্ছে, আমি অনেককেই বলি ফুল দিলে আর যে ফুল শুকায় যায় কাল কেউ রাখে না, কিন্তু সবুজ যদি একটা গাছ দেয় লোকটা ফেলতে পারবে না, তাহলে একটা পয়সাটাও খরচ হবে আর গাছটাও কোথাও না কোথাও লাগবে। আপনার বক্তব্য রাখতে গিয়ে আপনি বললেন যে বিজেপির রাজ্যে একটা আসনও কনফার্ম নেই, মানে এটা কি বেসিসটা কি? বেসিসটা বললে আমরা তো বুঝতে পারছি, যত দিন যাচ্ছে দেখুন যারা বিজেপি করতো তারাও তো বুঝতে পারছে যে কার জন্য একটা ইমোশনে, ধরুন ওদের সংগঠন পশ্চিমবঙ্গে কখনোই ছিল না,
ম্যাক্সিমাম ওরা একটা ইমোশনে পেয়ে গেছিল। তো এটা বোঝা যাচ্ছে সব জায়গায় যে এসে আরে পুরো মানুষ বিরোধী একটা কাজ। ভোটার লিস্টে এর আগেও কাজ হচ্ছে, নাম আর অন্য নামে ছিল। প্রত্যেক 10 বছর তো সেন্সার হতো, ভোট যারা ছিল তারা আছে। এই লেট দেখো 10 বছরে কিছু মানুষ মারা যায়, কিছু মানুষ এপার থেকে ওপারে চলে যায়, এই দিক থেকে ওদিক চলে, তাদের ভোট চেঞ্জ হয়। এটা আমরা ন্যাচারাল এতে বলি, একটা 20% ভোট এরকম হয়। আমরা তো ভোট করি জানি, কিন্তু যখন দেখা যাচ্ছে ওটাকে মানে স্টিমটা জেনুইন ভোট, তাদের মানে ভোটটা কেটে দেওয়ার চেষ্টা হচ্ছে, তখন তো একটা মানুষের জীবন। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। স্বনির্ভর বাংলা গড়ার লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে একাধিক জনমুখী প্রকল্পের জন্য বিশেষ রেজিস্ট্রেশন ক্যাম্প আয়োজন করা হয়েছে। এর অন্তর্গত বাংলা যুবসাথী প্রকল্প, যার মাধ্যমে মাধ্যমিক বা সমতুল্য উত্তীর্ণ, কর্মহীন এবং অন্য কোনো ভাতা বা স্কলারশিপে অন্তর্ভুক্ত নন এমন 21 থেকে 40 বছর বয়সী যুবক যুবতীরা প্রতি মাসে 1,500 টাকা আর্থিক সহায়তা পাবেন। ক্ষেত মজুর ও অন্যান্য কৃষক সহায়তা প্রকল্পে নিজস্ব জমিহীন ও কৃষক বন্ধু নতুন প্রকল্পের বাইরে থাকা ক্ষেত মজুররা খরিফ ও রবি মরশুমে 2 কিস্তিতে মোট 4,000 টাকা সহায়তা পাবেন। এই 2 প্রকল্পের রেজিস্ট্রেশন সহ লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে নতুন রেজিস্ট্রেশনও করা যাবে। জলপাইগুড়ি জেলার সকল ব্লক ও পৌরসভা এলাকায় ক্যাম্প আয়োজিত হচ্ছে। রেজিস্ট্রেশন 15 থেকে 26 ফেব্রুয়ারি 2026, সময় সকাল 10টা থেকে বিকেল 5টা। ক্যাম্প শুরু হচ্ছে আজ থেকেই। নিকটবর্তী ক্যাম্পের অবস্থান জানতে এই ওয়েবসাইটে গিয়ে ফাইন্ড ইয়োর ক্যাম্প অপশনটি ব্যবহার করুন। জলপাইগুড়ি জেলা প্রশাসন। ফিরে এলাম বিরতির পর। শহর জলপাইগুড়ির পুরাতন পুলিশ লাইন পিপলস ওয়েলফেয়ার অর্গানাইজেশনের বছরব্যাপী সামাজিক কর্মসূচির অঙ্গ হিসাবে নিঃশুল্ক চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। সহযোগিতায় ছিল শিলিগুড়ি গ্রেটার লায়ন্স আই হসপিটাল। রবিবার আয়োজিত এই শিবিরে শতাধিক মানুষের চক্ষু পরীক্ষা এবং অত্যন্ত স্বল্প মূল্যে চশমা প্রদানের ব্যবস্থা করা হয়। প্রয়োজন অনুযায়ী পরবর্তীতে বিনামূল্যে ছানি অস্ত্রোপচারের ব্যবস্থা হবে, এমনটাই পুরাতন পুলিশ লাইন পিপলস ওয়েলফেয়ার অর্গানাইজেশনের তরফ থেকে অপূর্ব কুমার দত্ত এবং অলোক সুধীর সরকার জানিয়েছেন। অমিত বণিকের রিপোর্ট। জমি নেই, তবুও উৎসাহ থেমে থাকেনি। বাড়ির ছাদেই স্ট্রবেরি চাষ করে সকলকে তাক লাগিয়ে দিলেন এক স্কুল শিক্ষক। রাজগঞ্জ ব্লকের বিন্নাকুড়ি গ্রাম পঞ্চায়েতের আমবাড়ি কামারভিটার বাসিন্দা মনোজিৎ বিশ্বাস পেশায় একজন শিক্ষক। শিক্ষকতার পাশাপাশি কৃষিকাজ করতে ভালোবাসেন। নিজস্ব চাষের জমি না থাকায় প্রতি বছরই নিজের দোতলা বাড়ির ছাদে বিভিন্ন ফুল ও ফলের চাষ করে থাকেন তিনি। গত বছর একটি স্ট্রবেরির চারা এনে তার থেকে একাধিক চারা তৈরি করে টবে রোপণ করেন। চলতি বছরে সেই গাছগুলোতে ধরেছে প্রচুর ফল। তবে সবচেয়ে অবাক করা বিষয় হলো কিছু স্ট্রবেরির ওজন প্রায় 300 থেকে 400 গ্রাম। এত বড় স্ট্রবেরি আগে কখনো দেখেননি বলেই জানান মনোজিৎ বাবু। কিভাবে এমন বিশাল আকারের ফল হলো তা তার নিজের কাছেও রহস্য। তবে এই সাফল্যে তিনি ভীষণ আনন্দিত। স্ট্রবেরি ছাড়াও তার ছাদ বাগানে রয়েছে নানান ধরনের ফুল ও কৃষিজাত ফল। এর আগেও ছাদে সফল চাষাবাদের জন্য কৃষি দপ্তরের পক্ষ থেকে পুরস্কৃত হয়েছেন তিনি। ইতিমধ্যে তিনি স্ট্রবেরির চারা স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যেও বিতরণ করেছেন। তার ইচ্ছা, আরও কেউ যদি স্ট্রবেরির চাষ করতে চান তাহলে যোগাযোগ করলে তিনি চারা দিয়ে সাহায্য করবেন। বিভিন্ন প্রথমে আমি ওই ফুলের চাষটা বেশি করতাম, তারপরে আস্তে আস্তে দেখলাম যে ফুল তো পাশাপাশি আমি কিছু সবজি টবজি চাষ করছি, যেমন লাউ, বেগুন, তারপরে রসুন, পেঁয়াজ। তারপর থেকে আসলাম ফলে। গত বছর 3টা স্ট্রবেরি চারা নিয়ে এসেছিলাম। সেই চারার থেকে প্রচুর চারা হয়েছে, একটি গাছ থেকে প্রায় 100 খানিক চারা আমি স্কুলের ছাত্রছাত্রীদের, টিচারদের, কলিগদের বিলি করেছি। আর বাদ বাকি এই এখন ছাদে এই স্ট্রবেরি নিয়েই একটু পরিচর্যা করি বেশি। এটা নিয়ে ভবিষ্যতে যদি আশেপাশে জায়গাটা পাই, মালচিং পদ্ধতিতে আমি চাষ করা শুরু করবো। আর স্ট্রবেরিতে দেখা গেল একটা আলাদা প্রযুক্তি, মানে বড় টাইপের
হ্যাঁ, ওটা ঠিক। ওই কি বলে, জেনেটিক কোনো কারণে হয়তো দুটো বা একটা ওই একই জাতের, কিন্তু ওটা কিভাবে হলো সেটা আমারও একটু প্রশ্ন, যে কিভাবে এত বড় স্ট্রবেরিটা সম্ভব। তারপরে দেখলাম ওই একই জাতে আরো কয়েকটা বের হচ্ছে। এই এত বড় কি দেখা যায়? না, আমি আজ পর্যন্ত দেখিনি আর কি। আমি বাজারে বা আমার মাটিগাড়াতে আমার আহ, আত্মীয়ের মানে বিঘাকে বিঘা চাষ করে, আমি কোনো সময় 50 গ্রাম থেকে 100 গ্রাম, মানে এটা প্রায় 300-400 গ্রাম ওয়েট হবে, এরকম স্ট্রবেরি আমি দেখিনি। কিরকম লাগছে? আমার এইটা কি বলবো, এই আনন্দ প্রকাশ করতে পারছি না, এত আনন্দ লাগছে যে নিজে হাতে তৈরি করা এত সুন্দর জিনিস হয়েছে। এটাই আমার গর্ববোধ হচ্ছে, যাহ, আমার মনটাও খুব উৎফুল্ল। কি সার দেন? আমার এর মধ্যে হচ্ছে এই স্কুল মাঠের যে গোবর সার, আর যত ওই সবজির যে চোচা টোচা গুলো পচিয়ে একটা জৈব সার ব্যবহার করা হয়, নিম পাতা, আর এদিকে হচ্ছে ওষুধ বলতে তামাক পাতা ভিজিয়ে যে রসটা, সেটাই। বাড়ির পরিবারও কি? হ্যাঁ, বাড়ির পরিবার যেমন থাকি না, সকালবেলা জল দেওয়া, এই জলটা খুব ভালো, মানে টাইমলি দিতে হয়, সকাল আর হচ্ছে বিকাল দুবারই অল্প অল্প জল দিতে হয় সবসময়। ফেব্রুয়ারি মাসের শেষের দিকেই বিদায় নিয়েছে শীত, সামনে আসছে গরমকাল। আর এই সময় শরীর আর মনকে ঠান্ডা রাখতে মিষ্টি লাল তরমুজের জুড়ি মেলা ভার। গরম পড়ার আগেই বাজারে চলে এসেছে ব্যাঙ্গালোরের কালো সবুজ তরমুজ। রমজান মাসের কারণে বিক্রি ভালো, বিক্রি হচ্ছে 60 টাকা কেজি। বাজারে লোকাল তরমুজ বিক্রি এখনো পর্যন্ত শুরু হয়নি, কারণ এখনো লোকাল তরমুজের উৎপন্ন হওয়া শুরু হয়নি। কিন্তু বাজারে চলে এসেছে ব্যাঙ্গালোরের তরমুজ, যা বাজারে তেমনভাবে ছেয়ে না গেলেও চাহিদা রমজান মাসের কারণে ভালো। গরম পড়ার আগে এই ধরনের সবুজ কালো তরমুজ পেয়ে খুশি হয়েছেন অনেক তরমুজ প্রিয় মানুষজনেরা। তারা বলেন, এখন যেহেতু রমজান মাস, তাই ফলের বিক্রিটাই ভালো হচ্ছে। লাভ মোটামুটি ভালোই হচ্ছে বলে জানান বিক্রেতারা। পাওয়া যাচ্ছে, কোথা থেকে আনছেন? এটা আপনার ব্যাঙ্গালোরের তরমুজ। এটা 12 মাসই পাওয়া যায়, কিন্তু আমাদের এখন রমজান মাসের চলতেছে, তো যার জন্য আমাদের এখন এটা তরমুজটা রাখতে লাগতেছে। বিক্রি হচ্ছে? হ্যাঁ, বিক্রি হচ্ছে। কত করে? এটা আপনার 50 টাকা কিলো বিক্রি হচ্ছে। তারাই কিনছে নাকি অন্য সাধারণ ক্রেতারা কিনছে? সাধারণ ক্রেতারা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবাই নিচ্ছে। নতুন ফল একটা, সবাই এটা নিচ্ছে। স্বাদ কেমন হবে? স্বাদ ভালো হবে, স্বাদ আমাদের লোকালের থেকে ভালো হয়, লোকালের থেকে ভালো হয়। সব ব্যাঙ্গালোর। হ্যাঁ, ব্যাঙ্গালোরে ব্যাঙ্গালোর। কেজি কত করে? 60 টাকা কিলো। 60 টাকা কেজি। মানে লোকাল তরমুজ কি আসছে? লোকাল এখন দেরি আছে, 2 মাস দেরি আছে, 12 বছর আগে। মানে এখন এত আগে পাওয়া যায় কারণ? ওই রোজার জন্য আনা হয়েছে। রোজা রঞ্জন মাস, মানে বেশি শিলিগুড়ি থেকে আনা বেশি। ব্যাঙ্গালোর থেকে আসে শিলিগুড়িতে, শিলিগুড়ি থেকে আমরা নিয়ে আসি। বিক্রি কেমন? 60 টাকা বেশি যাবো। চাহিদা কেমন? লোকের চাহিদা কেমন? রোজার জন্য খাচ্ছে, এক শ্রেণীর লোকই খাচ্ছে, এক শ্রেণীর লোকই খাচ্ছে, মানে এই মুসলিম যারা ছিল তারাই খাচ্ছে। আর ওই 60 টাকা নর্মাল লোক তো খাবে না, রোজা যারা উপাস করে তারাই খাচ্ছে। ওই যারা রোজা করে তারাও সন্ধ্যাবেলা নিয়ে যাচ্ছে, হাজি কিনে রাত্রে খাচ্ছে। এগুলো তো সব বাইরের না, এগুলো খুব ভালো জিনিস, কারণ দোকান ভালো, আর এখানে আমরা হামেশায় নিই, প্রত্যেক জায়গায় নিই। তরমুজ তো এখন অসময়। হ্যাঁ, সময়টা এসে গেছে, এই সময় খেতে হয় আর কি। তবু পাচ্ছেন? এখন পাচ্ছেন, কি বলবেন? হ্যাঁ, এখন পাচ্ছেন, এই সময় কি বলবেন? এখন মোটামুটি এটা সুবিধা হয়েছে আমাদের পক্ষে। হ্যাঁ, গ্রাহকরা যারা আসছে, আমাদের এখন আবার রমজান মাস আসছে, হ্যাঁ, মুসলিমদের রমজান মাস, তাতে এখন ফলমূলটাই বেশি বিক্রি হয়, সবচেয়ে বেশি, মানে যা খাওয়া লাগে তার থেকে দ্বিগুণ বিক্রি হয় আমাদের এই রমজান মাসে। হ্যাঁ, এই জন্য খুব খুশি। হ্যাঁ, আমরা সব হামেশা এইগুলা এই দোকান থেকে বিক্রি খুব করে থাকি। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থী বাছাইয়ে মনোযোগ কংগ্রেসের। স্থানীয় নেতৃত্বের সঙ্গে বৈঠকে কংগ্রেস নেতা নির্মল ঘোষ দস্তিদার। জমি নেই, তবু উৎসাহ থেমে থাকেনি। বাড়ির ছাদে স্ট্রবেরি চাষ করে সকলকে তাক লাগালেন স্কুল শিক্ষক। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে, দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।